গুড মর্নিং ফ্রম জিরো। আপনাদের সকলকে স্বাগত জানাই অরুণাচল প্রদেশের আমার এই নতুন ব্লগে। এখন আমরা আছি জিরোতে, আর এই হোমস্টের নাম হচ্ছে এডিজ অর্চার্ড। দুর্দান্ত হোমস্টে। এখন বাজে 9:22 আর আমরা বেরোচ্ছি জিরোতে আমাদের হোমস্টে এডিজ অর্চার্ড হোমস্টে থেকে এখানে সাইট সিইং করতে। চলুন ঘুরে দেখা যাক। একটু আগে আমরা ব্রেকফাস্ট করলাম, এখানে আমরা ম্যাগি অর্ডার দিয়েছিলাম, আমরা ম্যাগি খেয়ে এবার বেরোবো। চলুন। এডিজ অর্চার্ড হোমস্টে থেকে আমরা বেরিয়ে গেলাম আর এখন যাচ্ছি আমরা শিবলিং। কালকে রাতে আমি আর বুম্বা এই রাস্তা দিয়ে 3 কিলোমিটার হেঁটে কিছু খাবার কিনতে যাই, আবার আমরা হেঁটেই ফিরি। আমাদের গাড়ি থেকেও না থাকার মতোই ব্যাপার হলো, কারণ আমাদের না জানিয়ে আমাদের চালক রাজু প্রধান গাড়ি নিয়ে চলে গিয়েছিল। কালকে যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমরা, পুরো রাস্তাটা ঘুটঘুটে অন্ধকার ছিল, আর সেই অন্ধকারের জন্যই ভীষণ ভয় করছিল। আপনাদের একটা কথা বলে দিতে পারি, অরুণাচল প্রদেশে কিন্তু সত্যি ভয়ের কোনো কারণ নেই। আমরা মেচুকা ঘুরলাম, আলো ঘুরলাম, এখন জিরোতে আছি। এখানে কোনো বাড়িতে আমরা কিন্তু গ্রিল দেখিনি, মানে চুরি চামারির কোনো ভয় নেই। কিন্তু এখানে কোনো গেট লক করার কোনো কনসেপ্ট নেই, বেশিরভাগ গেটই খোলা পড়ে থাকে। প্লাস ধরুন চটি জুতো সব বাইরে পড়ে থাকে। কি সুন্দর লাগে বলুন তো এরকম একটা এনভায়রনমেন্ট। এরকম আমি দেখেছিলাম মেঘালয়তে, ভীষণ ভালো লেগেছিল তখন, এখনও ভীষণ ভালো লাগছে। আমরা ফার্স্ট এসে পৌঁছলাম সিদ্ধেশ্বর নাথ টেম্পল কার্দো জিরোতে। এখানে একটা বিশাল শিবলিঙ্গ আছে। এখানে এবার আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর এখানে সুন্দর কার পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই পাশ দিয়ে আমরা ঢুকলাম আর এই হচ্ছে শিবলিঙ্গ। এখানে আমরা যাব। আর যে মেন রোড আছে ওখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার ভেতরে ঢুকতে হলো একটা সরু রাস্তা দিয়ে। রাস্তা মোটামুটি খারাপ নয়। আর তারপর আমরা এসে পৌঁছলাম এই শিবলিঙ্গে। এইখানে জুতো খুলে আমাদের ভেতরে যেতে হবে, আর ওইখানে হচ্ছে শিবলিঙ্গ। চলুন যাওয়া যাক। এবার এগিয়ে যাচ্ছি আমরা শিবলিঙ্গের দিকে। প্রথমেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। কীরকম লাগলো এই জায়গাটা? সারাদিন এখানে বসে থাকা যায়, এত সুন্দর, ভাবতেই পারছি না। সত্যি কথা, এরকম চারিদিকে এরকম গাছপালা আর অদ্ভুত একটা শান্তি রয়েছে এখানে, খুব সুন্দর। জিরোতে বেড়াতে এলে এই জায়গায় কিন্তু অবশ্যই আসবেন। এটি একটি ন্যাচারাল রক ফর্মেশন, যা দিয়ে এই শিবলিঙ্গ তৈরি হয়েছে। আর এখানে এলে আপনাদের মন শান্তিতে ভরে যাবে, এটুকুনি গ্যারেন্টিড। চারপাশটা এত সুন্দর, এত নীরবতা, এখানে খুব ভালো লাগবে, অবশ্যই আসবেন। আমরা এখন শিবলিঙ্গ থেকে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি তারিন ফিশ ফার্ম দেখতে। তো এখন ম্যাপে সেট করে নিয়েছি এখানে, কারণ আমাদের যে চালক আছে রাজু, ও জানে না কোথায় জায়গাটা। ওর বক্তব্য হচ্ছে ও জিরো এসছে কিন্তু অন্যান্য জায়গায় ঘুরেছে, এই জায়গাটা জানে না। যাই হোক, এখানে সেট করে নিয়েছি ম্যাপে। এবার এই দেখে দেখে আমরা এগিয়ে চলেছি তারিন ফিশ ফার্মের দিকে। আচ্ছা, এখন কিন্তু বাইরে বেশ গরম আছে। জ্যাকেট পরে বেরিয়েছিলাম কিন্তু জ্যাকেট খুলে রাখতে বাধ্য হয়েছি, এত গরম, রাখা যাচ্ছে না জ্যাকেট গায়ে। কিন্তু একটু সূর্য নিচে নামলেই, বিকেল হলেই সাংঘাতিক ঠান্ডা পড়ে যাচ্ছে, তখন কিন্তু আবার জ্যাকেট ছাড়া থাকা যাবে না। এখানে এখন জিরোতে ম্যাক্সিমাম টেম্পারেচার হচ্ছে 21 ডিগ্রি সেন্টিগ্রেড আর মিনিমাম হচ্ছে 14 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে কিন্তু আরেকটা জিনিস দেখে ভীষণ ভালো লাগলো, সেটা হচ্ছে এখানে মহিলারা ভীষণভাবে অ্যাক্টিভ, দোকান চালাচ্ছেন, গাড়ি বেশিরভাগ মহিলারা ড্রাইভ করছেন। খুব ভালো লাগলো দেখে। মানে অন্যান্য রাজ্যে যেটা আমরা দেখতে পারি যে বেশিরভাগ পুরুষরা দোকানপাট চালান, বিজনেস চালান, এখানে কিন্তু সেটা নয়। এখানে প্রচুর দোকানপাট দেখছি শুধুমাত্র মহিলারা চালাচ্ছেন, জিনিসপত্র অর্গানাইজ করছেন। খুব ভালো লাগলো দেখে। এটা আমি মেঘালয়তেও কিন্তু দেখেছিলাম, এটা বোধহয় নর্থ ইস্টে এরকমই চলে।
মানে আমি অন্য রাজ্যগুলোয় খুব একটা যাইনি, মেঘালয়, আসাম আর অরুণাচল ছাড়া। এটা বোধহয় নর্থ ইস্টের একটা ইউজুয়াল জিনিস হতে পারে। আরেকটা জিনিস দেখে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যবে থেকে আমরা অরুণাচলে এসেছিলাম রোদের মুখ দেখিনি। আজকে কিন্তু বেশ কড়া রোদ উঠেছে, আকাশে মেঘের পরিমাণও খুবই কম। জানি না বেলা যত বাড়বে কি হবে, কিন্তু এখন কিন্তু যথেষ্ট রোদ আছে এবং বেশ ভালো লাগছে। এই ছাতা মাথায় দিয়ে ঘোরা আর পোষাচ্ছিল না। আমরা এখন এসে পৌঁছলাম তারিন ফিশ ফার্ম। এবার এখানটা আমরা ঘুরে দেখব। এটা প্রত্যেক মানডে বন্ধ থাকে, আর মানডে ছাড়া প্রত্যেক দিন খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। আর এখানে ঢুকতে টিকিট আছে 60 টাকা করে, 5 বছরের নিচে ফ্রি। আর এখানে কিন্তু ক্যামেরার জন্য কোনো আলাদা চার্জ নেই। আমরা এখন এসে পৌঁছলাম এখানে অ্যাকোয়া মিউজিয়ামে। চলুন ভেতরে ঢুকে দেখা যাক। আর এইখানে দেখুন ইনি শুয়ে রয়েছেন, কি সুন্দর ল্যাদের জীবন দেখুন। এরকম সুন্দর প্রকৃতির মাঝে এরকম সুন্দর হাওয়া বাতাস, তার মধ্যে এরকম শুয়ে ঘুমোচ্ছে, কি সুন্দর বলুন তো। এখানে চাইলে আপনারা ফিশ পাও করাতে পারেন। এগুলোর খরচা হচ্ছে পার পারসন ₹50 করে। এই ফিশ পার কি কি বেনিফিটস আছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই মাছটা দেখুন কি অদ্ভুত, আমি জীবনে প্রথমবার দেখলাম। রংটা দেখুন খালি মাছগুলোর, মনে হচ্ছে যেন জ্বলছে। বেগুনি কালারটা খালি দেখুন। আর এখন সামনে যে মাছটা দেখতে পাচ্ছেন সেটা হলো টাইগার শার্ক। আমরা আরো অনেক ধরনের মাছ দেখলাম, যা এখানেই আমরা প্রথমবার দেখলাম। দারুণ অভিজ্ঞতা হলো আমাদের। আপনারা যারা বাড়িতে অ্যাকুয়ারিয়াম বানানোর কথা ভাবছেন বা অ্যাকুয়ারিয়াম আছে, যাদের মাছ ভালো লাগে, তারা অবশ্যই এই অ্যাকোয়া মিউজিয়ামে আসবেন। কিন্তু খুব ভালো লাগবে। বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে এখানে, কি অসাধারণ দেখতে কিছু মাছ। আপনারা এখানে অবশ্যই আসবেন, বেশিক্ষণ সময় লাগবে না ঘুরে দেখতে, কিন্তু অনেক কিছু জানতে পারবেন। এখানে যে মাছগুলো রাখা রয়েছে তাদের সায়েন্টিফিক নেম লেখা রয়েছে, কমন নেম লেখা রয়েছে, কোথায় এদের অরিজিন সেটা লেখা রয়েছে, এবং কি খায় সব কিছু ইনফরমেশান এখানে কিন্তু দেওয়া রয়েছে। আর এই তারিন ফিশ ফার্মের ফিশ ফার্মগুলো হচ্ছে এইখানে। আমরা এখন তার সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে মাছ চাষ হয়। বিশাল জায়গা নিয়ে তৈরি এই তারিন ফিশ ফার্ম। আমরা একদম ফিশ ফার্মগুলোর সামনে চলে এসেছি। এই সব জায়গাগুলোয় প্রচুর মাছ চাষ হয়। আর এই জায়গাটা জাস্ট আপনারা এনজয় করুন, আমরা যেরকম এনজয় করছি। এই পাশটায় কিন্তু পুরো পাহাড়, সামনে ঘন জঙ্গল, আর তার সামনে এই ফিশ ফার্ম। এবার আমরা তারিন ফিশ ফার্ম থেকে বেরিয়ে এলাম, আর এবার যাচ্ছি নারা আবা ওয়াইনারি, যেখানে ওয়াইন তৈরি হয়। আর রাস্তাটা হচ্ছে এই রকম, ম্যাপে সেট করে দিয়েছি, আর এগিয়ে যাচ্ছি নারা আবা ওয়াইনারি। এখান থেকে 6.8 কিলোমিটার ডিস্টেন্স। সামনের গাড়িটা দেখুন ধুলোয় ভর্তি। কোথাও হয়তো দাঁড়িয়ে ছিল, পেছনের কাঁচে কেউ লিখে দিয়ে গেছে ওয়াশ ইওর কার। এখন বাজে 11:40, আর আমরা এসে পৌঁছলাম নারা আবা ওয়াইনারি। এখানে যে আপাতানি ট্রাইবস আছে, তাদের যে ভিলেজ আছে, তার মধ্যেই এই ওয়াইনারি অবস্থিত। এখান দিয়ে ফ্যাক্টরির গেট, এখান দিয়ে যেতে হয় ওয়াইনারিতে। আর এই বাঁদিকে দেখতে পাচ্ছেন ব্যারেল রাখা রয়েছে, এগুলো হচ্ছে ওয়াইন ব্যারেল। এই নারা আবা ওয়াইনারি প্রতিষ্ঠিত হয়েছে 2017 সালে, আর এনারা এখানে ফ্রুটস থেকে ওয়াইন বানান। আমরা এখানে ঢুকে ওয়াইন টেস্টও করলাম, এবং যে ফার্মেন্টেশন ট্যাঙ্কসগুলো আছে সেগুলো দেখলাম। এখানে কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড, বাট ভিডিওগ্রাফি নট অ্যালাউড। আর এখানে ওনারা ওয়াইন টেস্ট করতে দিলেন। আমরা 4টে ফ্লেভারের ওয়াইন টেস্ট করলাম, কিউই, গোয়াভা, পেয়ার আর চিলি। আর গোয়াভা ফ্লেভারটা আমার খুব ভালো লাগলো, তাই আমরা ওটা 2 বটল নিলাম। ছোট বটল নিলাম 2টো, দাম পড়লো 300 টাকা পার বটল। আর বড় বটলেও আছে, তার দাম হচ্ছে 600 টাকা পার বটল। অনিন্দিতা, গুগল আর টিনটিন গাড়িতে বসে রয়েছে, আর আমি আর বুম্বা বেরোলাম এখানে জিজ্ঞেস করতে যে আপাতানি ট্রাইবসের ভিলেজ এক্স্যাক্টলি দেখার জায়গা যেগুলো আছে সেগুলো কি। আমরা অ্যাকচুয়ালি অতিষ্ঠ হয়ে যাচ্ছি এই ড্রাইভারকে নিয়ে, আর পারা যাচ্ছে না, কিচ্ছু চেনে না। ও নাকি জিরোতে 2-3 বার এসছে। এখানে একটা লেক আছে আর শিবলিঙ্গ, যেটা প্রথম আমরা গেছিলাম, এই দুটোই চেনে, আর কিচ্ছু চেনে না। এরকম ড্রাইভার নিয়ে আসা না সত্যি বিরক্তিকর। কত যে সময় নষ্ট হচ্ছে কি বলবো। এবার এই গ্রামের অলিগলির মধ্যে দিয়ে আমরা হেঁটে বেড়াতে শুরু করলাম। চারিদিকে ট্র্যাডিশনাল ঘরবাড়ি। জিরোতে এলে অবশ্যই এই আপাথানি ট্রাইবসের লোকজনের বাস যেখানে, এই হং ভিলেজ, এখানে আসবেন এবং ঘুরে দেখবেন। ভীষণ ভালো লাগবে। গাড়ি কোথাও পার্ক করে হেঁটে ঘুরে দেখবেন। পরশু অবধি এখানে একটা ফেস্টিভ্যাল চলছিল, তো আমরা আজকে এসছি। এখন সেই ফেস্টিভ্যাল শেষ হয়ে গেছে। এবার একজন ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো এখানে, তো বললেন যে ফেস্টিভ্যালের পর আমরা সব বাড়িঘর বন্ধ করে দিই। তো এখানে এই ভিলেজে ঘুরছি আমরা, এই গ্রামের মধ্যে,
প্রচুর আওয়াজ শুনতে পাচ্ছি বাড়ির মধ্যে থেকে, বাড়ির মহিলারা বাচ্চারা কথা বলছেন, কিন্তু আশ্চর্যজনকভাবে বাড়ির বাইরে কিন্তু কেউ নেই, সকলে ঘরের মধ্যে এবং দরজা একদম বন্ধ। ফেস্টিভ্যালের পর এরা বাড়ির ভেতরেই থাকেন, বেরোন না খুব একটা। দেখুন চারিপাশে একটা লোক দেখতে পাবেন না। অলমোস্ট সবকটা বাড়ির মধ্যে থেকেই আওয়াজ পাচ্ছি, মহিলাদের আওয়াজ, বাচ্চাদের আওয়াজ, কিন্তু কেউ বাড়ির বাইরে নেই, রাস্তায় নেই, কোর্টইয়ার্ডে নেই, সবাই ভেতরে এবং দরজা জানলা সব বন্ধ। বেশ অদ্ভুত লাগছে ব্যাপারটা। অবশেষে একজন ভদ্রমহিলাকে দেখতে পেলাম, বয়স্ক ভদ্রমহিলা। উনি বাড়ির বাইরে কিছুক্ষণের জন্য বেরিয়েছিলেন, তো ওনার সাথে কথা বলার চেষ্টা করলাম। উনি ওনার ভাষায় আমাদেরকে কিছু বললেন, আমরা হিন্দিতে কথা বললাম, কমিউনিকেট করতে পারলাম না, আমিও বোঝাতে পারলাম না ওনাদের, উনিও আমাদেরকে বোঝাতে পারলেন না। তারপর উনি আবার বাড়ির মধ্যে ঢুকে গেলেন। অবশেষে এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, উনি হিন্দি বোঝেন, খুব কপাল ভালো আমাদের যে ওনার সাথে দেখা হলো। উনি আমাদের বললেন যে ফেস্টিভ্যাল ওভার হয়ে গেছে, ফেস্টিভ্যাল ওভার হয়ে গেলে এরা এরকমভাবে বাঁশ দিয়ে এরকমভাবে এইগুলো লাগিয়ে দেন বাড়ির বাইরে। আচ্ছা, এই ফ্ল্যাগটা নোটিস করুন। অরুণাচলে আসার পর থেকে অনেক জায়গায় কিন্তু আমি এটা দেখছিলাম, কিন্তু এর মানে জানতে পারছিলাম না। একটু আগে যে ভদ্রলোকের সঙ্গে কথা হলো, উনি বললেন যে ওনারা সূর্যকে পুজো করেন, তার জন্য এই পতাকাটা সব বাড়িতেই অলমোস্ট লাগানো হয়। আমাদের এই দেশটা যে কত বড়, কত লোকজনের বাস, কত ভ্যারাইটি, কত কালচার, কত ভাষা, ঘুরতে বেরোলেই কিন্তু বোঝা যায়। সত্যি কথা, কোনোদিন ভাবিনি এরকমভাবে অরুণাচল প্রদেশের এরকম একটা পুরনো গ্রামে ঘুরে বেড়াবো, হাঁটবো, হেঁটে চারিপাশটা দেখবো। ভীষণ ভালো লাগলো। এখানে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল এই ভদ্রমহিলা আর এই ছোট্ট বাচ্চাটার সাথে। আমাদের দেখতেই এদের মুখে ফুটে উঠল এক গাল হাসি। এবার আমরা হং ভিলেজ থেকে বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যে যাওয়ার জন্য। একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এই হং ভিলেজে আসার রাস্তাটা দারুণ। দূরে পাহাড় দেখা যাচ্ছে আর সামনে চাষের জমি। জিরোতে যে মিউজিক ফেস্টিভ্যাল হয় সেপ্টেম্বরের লাস্ট উইকে, সেই জায়গাটায় আমরা এখন এসে পৌঁছালাম। এখন এখানে কিছু নেই, কিছু লোক ঘুরতে এসছে, আমরাও তাই দেখতে এলাম। কিন্তু এই জায়গাটায় মিউজিক ফেস্টিভ্যাল অফ জিরো হয়, যেটা বিখ্যাত। এখানে ঢুকতে টিকিট লাগে 20 টাকা পার হেড। বাচ্চাদের জন্য, মানে টিনের বয়সী বাচ্চাদের জন্য কোনো টিকিট নেই। আর গাড়ি পিছন দিকটায় পার্কিং, এখানেও কিছু গাড়ি নিয়ে এসছে। জিরো মিউজিক ফেস্টিভ্যাল যেখানে হয় সেই জায়গার একদম টপমোস্ট পয়েন্টে আমরা চলে এসেছি। বেশ কিছু লোক এখানে এসেছেন, নিজেদের সময় কাটাচ্ছেন, আর আমরাও এখানে এসেছি এখান থেকে অসাধারণ কিছু ভিউ দেখার জন্য। এইখানে চাষের জমি দেখা যাচ্ছে, আর আমরা অ্যাকচুয়ালি ওই পাশটার থেকে এলাম। আর এই দেখুন কি অসাধারণ লাগছে দেখুন। এখন যদি মেঘলা না থাকতো, যদি ব্লু স্কাই থাকতো, কি অদ্ভুত সুন্দর লাগতো খালি ভাবুন। এখানে এত ঠান্ডা আর ঝোড়ো হাওয়া দিচ্ছে যে এই দুই ভাইকে অনিন্দিতা চাদর দিয়ে মুড়িয়ে প্রায় প্যাক করে ফেলেছে। জিরো মিউজিক ফেস্টিভ্যালের জায়গার একদম টপমোস্ট পয়েন্ট থেকে আপনাদের প্যানোরামিক একটা ভিউ দেখাচ্ছি আশেপাশের চাষের জমিগুলো এবং পাহাড়গুলোর। এই জায়গাটা কীরকম লাগছে? এই জায়গাটা অসাম, পুরো পিকনিক স্পটের মতো। এত সুন্দর জায়গা আমি কোনোদিন দেখিনি। চারিদিকে চাষের জমিতে ঘেরা, ওয়েদারটা মাঝে মাঝে রোদ আসছে, মাঝে মাঝে মেঘ আসলে কাঁপিয়ে দিচ্ছে, পুরো পুরো ঠান্ডায় জমে যাচ্ছি। আর তুমি একটা জিনিস বলতে ভুলে গেলে, পাহাড়গুলোর কথা। হ্যাঁ, পাহাড়ে ঘেরা চারিদিক, খুবই সুন্দর পুরো ভ্যালি। আর ঠান্ডাটা কীরকম এখন? উফ, কাঁপিয়ে দিচ্ছে, বাধ্য হয়ে টুপি পরলাম। আর আমরা এখান থেকে এবার বেরোবো, বেরিয়ে নেক্সট স্পটে যাব। তো আপনাদের জায়গাগুলো কীরকম লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু। গাড়িতে চেপে পরের গন্তব্যের দিকে এগিয়ে চললাম, কিন্তু তার আগে লাঞ্চটা করে নিতে হবে। ভীষণ খিদে পেয়েছে সকলের। গতকাল আমরা এখানেই এসেছিলাম বিকেলে কিছু খাবার কিনতে, এখন এখানে চলে এলাম, লাঞ্চটা করে নেবো, তারপর নেক্সট ডেস্টিনেশনে যাব। এখানে আমরা নিলাম ব্লু মোহিতো, চকলেট ফ্র্যাপে, চিকেন ললিপপ বাকেট, ফিল্টার কফি, ডাবল চিজ চিকেন বার্গার, আর অনিন্দিতা নিয়েছে একটা মশালা ধোসা। একটা খুব ভালো লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি পামো ইয়ালাং বলে একটা জায়গায়। আর এখন কিন্তু ওয়েদারটা ভালো হয়ে গেল। যতক্ষণ আমরা লাঞ্চ করছিলাম ততক্ষণ একটু টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল, যদিও এদিকটায় অতটা বৃষ্টি হয়নি। আমরা যেখানে ছিলাম সেখানে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন আবার রোদ উঠে গেছে আর রাস্তা পুরোপুরি শুকিয়ে গেছে। এরকম থাকলেই ভালো, আর আমাদের হাফ আ ডে ট্রিপ বাকি আছে, এরকম থাকলেই ভালো। এখন বাজে 2:50 আর আমরা এসে পৌঁছে গেলাম পামো ইয়ালাং। এইখানে কার পার্কিং, এইখান থেকে ওপরে এরকম রাস্তা উঠে যাচ্ছে, আমাদের হেঁটে যেতে হবে খানিকটা,
এখান থেকে আমরা টপে যাব। এই রাস্তা ধরে আমাদের এগিয়ে যেতে হবে হিল টপের দিকে। ভীষণ সুন্দর, চারিপাশটা গাছে ভর্তি, আর এরকম রাস্তা সিঁড়ি উঠে যাচ্ছে, বেশ সুন্দর। কতক্ষণ লাগছে ওপরে অবধি যেতে সেটা ওপরে গিয়ে আপনাদের জানাচ্ছি। আর আপনারা যদি এখানে সানরাইজ দেখতে আসতে চান, খুব ভালো জায়গা, তবে তার জন্য সূর্য ওঠার আগে বেশ খানিকক্ষণ আগে এখানে চলে আসতে হবে আপনাদের, মানে অন্ধকার থাকতে থাকতে আপনাদের বেরোতে হবে। আর আজকে যেহেতু সকালে মেঘলা ছিল, ওই জন্যে আমরা সানরাইজের জন্য আসিনি, এমনি এখন এলাম। তবে এই আশাটা যে কি সাংঘাতিক ছিল আমাদের, কি বলবো। আমাদের যে মহাবাহু ট্রাভেলস, তার যে ড্রাইভার রাজু প্রধান, ও এখানে আসার আগে আমাদের বলেছিল আমরা সব জায়গা চিনি, জিরো, আলো, মেচুকা সব চিনি। মেচুকা তো আমি অনেকবার গেছি। এখন আজকে শুনতে পারলাম যে ও মেচুকায় নাকি একবারই গেছে, আর জিরোতে কোনো জায়গা চেনে না, জাস্ট ম্যাপ দেখে দেখে আসছে আমাদেরকে নিয়ে। আর জিরোয় আমি যখন জিজ্ঞেস করলাম তুমি এসেছিলে আগের অনেকবার, বলে হ্যাঁ আমি 2-1বার এসেছিলাম, কিন্তু আমি যাদের সাথে এসেছিলাম তারা ওই হোমস্টেতেই বসেছিল, হোটেলেই বসেছিল, কোথাও আর যায়নি। এখন সত্যি কথা বলছে। এত বড় মিথ্যাবাদী ড্রাইভার আমি সত্যি আমার জীবনে কোনো দিন দেখিনি। কয়েকজন যাচ্ছিল, তাদেরকে জিজ্ঞেস করলাম, বলল চলে যান, ভিউ পয়েন্ট সামনেই পেয়ে যাবেন। এই সিঁড়ি দিয়ে আমরা এখন এলাম আর একদম টপমোস্ট পয়েন্টে পৌঁছে গেছি। এখান থেকে জিরোর ভিউটা দেখুন, জাস্ট মেসমারাইজিং ভিউ, মাইন্ড ব্লোয়িং। বাবা কতটা উপরে হেঁটে এলাম, তারপরে কি সুন্দর জায়গাটা, চারিপাশে জঙ্গল আর সামনে পুরো জিরোর ভিউটা, এত সুন্দর লাগছে বলার নয়। কীরকম লাগছে গুগল এখানে এসে? এখানে এসে দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা একটা অ্যাটমসফিয়ার, তার সাথে পুরো শান্তির, কোনো আওয়াজ নেই। একদম ঠিক বলেছে গুগল, খুবই শান্তির জায়গা, ভীষণ নীরবতা এখানে। শুধু একটা দূর থেকে আওয়াজ আসছে, বোধহয় কেউ কাটছে কোথাও, তার আওয়াজ আসছে, না হয়তো এখানে একদম চুপচাপ, কোথাও কিছু নেই। আর এখানে যদি এই মেঘটা না থাকতো, এরকম একটা ফগি ওয়েদার না থাকতো, এখান থেকে যা ভিউ পেতাম, ওফ, সারা জীবন মনে রাখার মতো। চারিদিকের পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে, আর নিচে জিরো ভ্যালি, তার চাষের জমি, জিরো শহর, অন্যান্য সব গ্রামগুলো, সব কিছু চোখের সামনে। ওপর থেকে আমরা বার্ডস আই ভিউ নিচ্ছি। আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, যেটা আমরা রাস্তা থেকে যার বাউন্ডারি ওয়ালটা দেখতে পাচ্ছিলাম জিরো এয়ারপোর্টের, সেই এয়ারপোর্টের রানওয়ে এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে একবার দেখুন। ওই দূরে দেখুন এয়ারপোর্টের রানওয়ে, জিরো এয়ারপোর্টের রানওয়ে একদম সামনে দেখা যাচ্ছে। নিচে গাড়ি পার্কিং থেকে এই ওপর অবধি আসতে 5 মিনিটের মতো সময় লাগলো। খুব সুন্দর সিঁড়ি করা রয়েছে, আপনারা অনায়াসে চলে আসতে পারবেন। যাদের হাঁটুর সমস্যা আছে একটু আস্তে আস্তে আসবেন, কারণ এখান থেকে যে ভিউটা দেখতে পাবেন সেটা অনবদ্য। আর আপনারা যখন আসবেন তখন যদি নীল আকাশ থাকে তাহলে তার কোনো কথাই নেই, অদ্ভুত ভিউ পাবেন। তো অবশ্যই এই ওপর অবধি আসবেন। আমাদের এখানে দেখা হয়ে গেল, এবার আমরা এখান থেকে নিচে যাচ্ছি। গোগল, টিনটিন, অনিন্দিতা আর বুম্বা অলরেডি রওনা হয়ে গেছে। আর এখানে হাঁটতে কিন্তু খুব ভালো লাগবে, কারণ দেখুন চারিপাশটা কীরকম গাছে ঘেরা। আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই লম্বা লম্বা গাছ আপনার ওপরে রয়েছে, আর তার মাঝখান দিয়ে এরকম সুন্দর সিঁড়ি যাচ্ছে। আমি জিরো আবার আসবো, কারণ সত্যি কথা বলতে মেচুকা যেতে যেরকম কষ্ট হয়েছিল, মেচুকাও অসাধারণ, তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মেচুকা যেতে যেরকম কষ্ট হয়েছিল রাস্তা খারাপ থাকার জন্য, জিরো কিন্তু খুব অনায়াসে আপনি আসতে পারবেন। কলকাতা থেকে প্লেন ধরুন, ইটানগর এয়ারপোর্ট চলে আসুন, ওখান থেকে মাত্র 4 ঘন্টার ডিস্টেন্সে জিরো, আর রাস্তা খুব ভালো। আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে শিখে লেকের দিকে ঢুকে পড়লাম, আর রাস্তাটা অত্যাধিক খারাপ, দেখতেই পাচ্ছেন কীরকম গর্ত আর জল জমে রয়েছে। আর একটু আগেই আবার টায়ারে হাওয়া দেওয়া হলো, একটু টায়ারে হাওয়া কমে গেছিলো, তো আশা করা যায় এই রাস্তায় আর কোনো টায়ার কেলেঙ্কারি হবে না। বাঁদিকে দেখা যাচ্ছে শিখে লেক, যেখানে আমরা এখন যাচ্ছি। অসাধারণ লেকটা, কিন্তু যত সুন্দর লেকটা ততই জঘন্য রাস্তাটা। এবার রাস্তাটা দেখুন। এখানে ট্যুরিজম যে কি করে ভালো হবে ভগবানই জানে, এরা যে কি কেন এগুলো ঠিক করে না কে জানে। এখানে কি করে ট্যুরিস্ট আসবে বলুন তো? এইরকম যদি সার্ভিস হয়, টিকিট নিচ্ছে, পার্কিং ফি নিচ্ছে, তারপরে যদি এরকম রাস্তা হয়, এরকম পার্কিংয়ের জায়গা হয়, কিভাবে ট্যুরিস্ট আসবে? এরা এক্সপেক্ট করছে এখানে খুব ভালো ট্যুরিজম হবে, এদিকে এই রকম রাস্তাঘাট। শিখে লেকে আসার সময় গাড়ি স্কিড করে প্রায় পাহাড়ের ধারে চলে গেছিলো, এরকম রাস্তাঘাট। পার্কিং অবধি আসার এরকম অবস্থা, কিন্তু লেকটা অসাধারণ। এবার আপনাদের লেকটা দেখাই।
এই সিখে পার্কের মধ্যে আমরা এখন এসে গেছি বাটারফ্লাই গার্ডেনে। খুব সুন্দর সাজিয়েছে, দেখুন এখানে প্লান্টেশন করেছে গাছের, এগুলো বড় হলে ভীষণ ভালো লাগবে। আর এই পাশ দিয়ে একদম লেকের ধারে যাওয়া যাবে। চলুন আগে এই পাশটা দেখে নিই। 20 টাকা করে টিকিট নিচ্ছে আর 20 টাকা করে পার্কিং নিচ্ছে। আর এখানে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফির জন্য কোনো চার্জেস নেই। এই পার্কটা অসাধারণ। এই পার্ক নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই, আপনারা দেখতেই পাবেন যখন আমি এর পরের ভিজুয়ালসগুলো দেবো। কিন্তু একটাই কথা হচ্ছে যে রাস্তাটা অতীব জঘন্য, এটাকে ঠিক করা উচিত। তা নাহলে লোক আসবে কী করে? এই পার্ক এত ভালো হয়ে লাভ কি যদি রাস্তা এরকম হয়? লোকে তো আসতেই পারবে না, অর্ধেক লোকে ওই রাস্তা থেকে পালিয়ে যাবে। আপনারা চাইলে এই লেকের ওপর বোটিংও করতে পারেন। এখানে প্যাডেল বোট চার্জ 50 টাকা পার হেড আর স্পিড বোট চার্জ 100 টাকা পার হেড। প্যাডেল বোট রাইডের সময় 20 মিনিট আর স্পিড বোটে 2টো রাউন্ড ঘোরাবে। জিরো যখন আপনারা আসবেন এই সিখে লেক কিন্তু ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। এখানে এসে আমার হিমাচল প্রদেশের সাততালের কথা মনে পড়ে গেল, বা আমাদের পশ্চিমবঙ্গে মিরিকের কথা মনে পড়ে গেল। মিরিক লেক ভীষণ সুন্দর, এই চারিপাশটায় এরকম পাহাড়ে ঘেরা এবং চারিপাশটায় এরকম পাহাড়গুলোর ওপর পুরো সবুজ গাছের কাভার, অদ্ভুত সুন্দর। এখানে না এলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর এই লেক। আপনারা সকলে আসুন জিরো, এবং জিরো এলে অবশ্যই এই সিখে লেক ঘুরে যাবেন। আশা করি ততদিনে রাস্তা ঠিক করে দেবে এরা। আজকের গল্প এই পর্যন্তই। এর পরদিন সকালে আমরা জিরো থেকে বেরিয়ে পৌঁছই ইটানগর এয়ারপোর্ট, যার আরেক নাম ডনি পোলো এয়ারপোর্ট। সেখান থেকে আমরা প্লেনে করে কলকাতা ফিরি। এই সব নিয়ে আসবো আমার পরের ভিডিওতে, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।